প্রথমেই বলে রাখি, আমি কোনো পলিটিক্স বুঝি না, পছন্দও করি না, তাই দয়া করে এই ভিডিওর মধ্যে কোনো রাজনীতি খুঁজবেন না প্লিজ। এটা শুধুই একটা বিরল বা রেয়ার খবর, একেবারেই অন্যরকম, তাই আমার মতো করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেদিন একটা খবর দেখে যা মনে হলো সেটাই আপনাদের বলি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি চ্যালেঞ্জ জানালেন যমরাজকে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যমরাজকে, তাও আবার সুপ্রিম কোর্টে, আর চিত্রগুপ্ত মহাবিপাকে। কারণ যাদের চিত্রগুপ্ত খাতায় মৃত লিখে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাদেরই টেনে আনলেন আদালতের সামনে। বললেন এরা তো জীবিত। এখানে একটা কথা মনে পড়ে গেল, অনেক দিন আগে দেখা 1958 সালের একটা অসাধারণ বাংলা সিনেমা যমালয়ে জীবন্ত মানুষ, ভানু বন্দ্যোপাধ্যায় সেই কালজয়ী কমেডি। জানেন ছবিটা কে প্রযোজনা করেছিলেন? মাস্টারদা সূর্য সেনের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন অভিযানের সদস্য বিপ্লবী অনন্ত সিং। আজও ইউটিউবে আছে, দেখে নিতে পারেন, আশা করি ভালো লাগবে। ছিমছাম হাসি মজার একটা সিনেমা। যারা সিনেমাটা দেখেননি তাদের জন্য ছবির গল্পটা একটু সংক্ষেপে বলে দিই, তাহলে পরে বুঝতে সুবিধে হবে। গ্রামের ছেলে সিধু ভালোবাসে মাধুরীকে। মাধুরী আবার বড়লোক গ্রাম প্রধান হরির মেয়ে। হরি এসব প্রেম টেম মেনে নেয় না। সে গুন্ডা লাগিয়ে সিধুকে প্রচণ্ড পেটায়, প্রায় মেরেই ফেলে। অর্ধমৃত হলেও সিধু কিন্তু মরে না। কিন্তু একটা ভুল বোঝাবুঝির কারণে মাধুরী মারা যায়। এদিকে ভুল করে জীবিত অবস্থাতেই সিধুকে যমালয়ে তুলে নিয়ে যাওয়া হয়। ব্যাস, সিধু এখানে গিয়ে কি করে জানেন? কেলেঙ্কারি, নরক স্বর্গে তোলপাড়। যমরাজ আর চিত্রগুপ্তকে নাকানি চোবানি খাইয়ে তাদেরই নরক থেকে বার করে দেয়। নরকের সব নিয়ম বদলে দেয়, সবাই বিন্দাস। শেষে যমরাজ ও অন্যান্য দেবতারা বিষ্ণুর শরণাপন্ন হন। শেষমেশ বিষ্ণুর সঙ্গে সিধু একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, আর বিষ্ণুর আশীর্বাদে মাধুরীকে নিয়ে সিধু আবার পৃথিবীতে ফিরে আসে আর সুখে স্বাচ্ছন্দ্যে বাস করে। এই ছিল গল্পটা। এবার বাস্তবে ফিরি। সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এই জায়গাটাতেই প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন যাদের নির্বাচন কমিশনার মৃত বলে বাদ দিয়েছে তারা অনেকেই জীবিত মানুষ। তারা দিব্যি হেঁটে চলে ঘুরে বেড়াচ্ছেন, ভোট দিতে চান। মানে এটা সিনেমা নয়, এটা সত্যি। তাই প্রশ্ন উঠছে, কে ঠিক করবে কে বেঁচে আছে আর কে নেই? সেটাও কি কারো ইচ্ছা মতো? আর সেই প্রশ্নটাই এবার পৌঁছে গেছে দেশের সর্বোচ্চ আদালতে। এটাই মোদ্দা খবর, বাকিটা আপনাদের বিচার। এবার ঘটনাটা একটু ছোট করে বলে দিই। 2026 সালের 4 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে একটা ইতিহাস রচনা হলো। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সুপ্রিম কোর্টে হাজির, পার্টি ইন পার্সন, অর্থাৎ নিজের মামলা নিজেই আদালতে ব্যাখ্যা করেছেন। কোনো আইনজীবীর আড়াল নয়, নিজের কণ্ঠে নিজের যুক্তি, যা স্বাধীনতার পর 79 বছরও কোনো মুখ্যমন্ত্রী এর আগে কখনো করেননি। এটা একটা অত্যন্ত নজিরবিহীন ঘটনা বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে উল্লেখ হয়েছে। দেখুন, এর মধ্যে রাজনীতি আছে কি না তা বলতে পারবো না, কারণ অত বুদ্ধি আমার নেই। তবে একটা কথা ঠিক, স্বাধীন ভারতের ইতিহাসে যা কেউ পারেনি তা করে দেখালেন একজন বাঙালি, তাও একজন মহিলা। এটা তো বাঙালিদের কাছে এবং মহিলাদের কাছে একটা ফিলিং গুড নিশ্চয়ই তৈরি করে। মামলাটা ছিল ইলেকশন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, অর্থাৎ SIR। এই বিষয়টি শুনছিলেন সুপ্রিম কোর্টের 3 বিচারপতির বেঞ্চ, প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত, জাস্টিস বিপুল M পাঞ্চোলি এবং জাস্টিস জয়মাল্য বাগচি। মমতা ব্যানার্জি আদালতে সরাসরি বলেন, এই প্রক্রিয়ায় ভুলভাবে বৈধ ভোটার বাদ পড়ছে। জীবিত মানুষকে মৃত বা ডেড বলে দেখানো হচ্ছে। সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। তার বক্তব্য, এটা মানুষের ভোটাধিকার রক্ষার লড়াই। এছাড়া তিনি আরও বলেন যে বাংলাকে টার্গেট করা হচ্ছে, মাইক্রো অবজারভারদের ব্যবহার করে ভোটারদের চাপে ফেলা হচ্ছে। এগুলো অবশ্য তার পলিটিক্যাল কথা হতে পারে কিনা এ নিয়ে আমার কোনো বক্তব্য নেই। মুখ্যমন্ত্রী আদালতে অভিযোগ করেন, নামের বানানের তফাৎ, ঠিকানা পরিবর্তন, সামাজিক প্রথাগত বিয়ের পর পদবি পরিবর্তনের কারণে বৈধ ভোটারদের নাম বাদ পড়েছে বা পড়তে পারে। আদালতও নীতিগতভাবে বলেছেন যে এই ধরনের ত্রুটির কারণে বৈধ ভোটার যাতে বাদ না পড়ে সে বিষয়ে সতর্কতা জরুরি। আদালতে জানানো হয় যে এই প্রক্রিয়ায় প্রায় 1,40,00,000 মানুষের কাছে নথি যাচাই করার নোটিশ পাঠানো হয়েছে, যাদের মধ্যে বিপুল সংখ্যককে লজিক্যাল ডিসক্রিপেন্সি এই শ্রেণীতে রাখা হয়েছে।
যেমন বাবা মায়ের নাম বা বয়সের অমিল ইত্যাদি কারণে তাদের নাম কাটা হতে পারে এই আশঙ্কা রয়েছে। বহু মানুষের নাম অলরেডি কাটা হয়ে গেছে। এটা শুধু একটা প্রশাসনিক ভুল নয়, এটা গণতন্ত্রের ওপর আঘাত। বিচারপতিরা মনোযোগ দিয়ে শোনেন। বিচারপতির বেঞ্চ এটা মন্তব্য করেন যে নির্বাচনের আগে এমন প্রক্রিয়ায় অতিরিক্ত সতর্কতা জরুরি। কোনো যোগ্য ভোটারের নাম বাদ পড়া চলবে না। আদালত নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় যে লিখিত জবাব জমা দিতে হবে। এই শুনানিতে সেদিন অবশ্য আদালত কোনো চূড়ান্ত রায় দেয়নি। শেষে বলি, রাজনৈতিক দিক থেকে এটা শুধু একটা মামলা নয়, এটা একটা বার্তা। একজন মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলতে চাইছেন যে গণতন্ত্র বইতে নয়, ব্যালট বাক্সে বাঁচে। সেদিন সুপ্রিম কোর্ট শুধু আইন শোনেনি, শুনেছে এক রাজ্যের মানুষের উদ্বেগ, এক মুখ্যমন্ত্রীর সরাসরি লড়াই। আজ এখানেই শেষ করলাম। আশা করি আবার আপনাদের সঙ্গে দেখা হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।